নমস্কার। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, যদি এমনটা হয় যে বৌদ্ধ দর্শন আসলে একটা ২,৫০০ বছরের পুরনো ডিবাগিং ম্যানুয়াল, মানে আমাদের এই মানব জীবনের এই হিউম্যান এক্সপিরিয়েন্সের জন্য লেখা একটা গাইড। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অসাধারণ আইডিয়াটাকে একটু নেড়েচেড়ে দেখি। তো শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, জীবনের চূড়ান্ত বাগ রিপোর্ট। ভাবা যাক একজন প্রোগ্রামার যেভাবে একটা সিস্টেমের সমস্যাকে দেখে, আমরাও ঠিক সেইভাবেই জীবনের মূল সমস্যাটাকে বোঝার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা হলো, জীবনের সবচেয়ে বড় বাগটা ঠিক কি? দেখুন, এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আর বলতে গেলে বৌদ্ধ দর্শন ছিল সম্ভবত এই হিউম্যান সিস্টেমকে ডিবাগ করার প্রথম কিছু গভীর প্রচেষ্টাগুলোর মধ্যে একটা। বৌদ্ধ দর্শনের মতে জীবনের এই যে ফান্ডামেন্টাল বাগ, সেটাই হলো দুঃখ বা দুঃখা। এটা কিন্তু কোনো ফিচার নয়, একদমই নয়। এটা হলো সিস্টেমের একটা এরর স্টেট, যা আমাদের পুরো মানসিক সিস্টেমে একটা অস্থিরতা আর অসন্তুষ্টি তৈরি করে রাখে। এবার এই স্লাইডটা দেখুন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে 4 নোবেল ট্রুথস বা আর্য সত্যকে একটা পারফেক্ট বাগ রিপোর্টের স্টেপ হিসেবে দেখানো হয়েছে। দেখুন, স্টেপ 1, বাগটা যে আছে সেটা স্বীকার করা, মানে হ্যাঁ, জীবনে দুঃখ আছে। স্টেপ 2, বাগের কারণটা খুঁজে বের করা, অর্থাৎ আমাদের তৃষ্ণা আর অজ্ঞতা। স্টেপ 3, এইটা কনফার্ম করা যে হ্যাঁ, এই বাগটা ফিক্স করা সম্ভব। আর ফাইনালি স্টেপ 4, প্যাচটা অ্যাপ্লাই করা, মানে অষ্টাঙ্গিক মার্গের পথে চলা। তাহলে দুঃখ দূর করার জন্য বৌদ্ধ দর্শনের দেওয়া 4টি পদক্ষেপ কি কি? বেশ, বাগ রিপোর্ট তো ফাইল করা হলো। এবার চলুন এর একটা রুট কজ অ্যানালিসিস করা যাক। দেখা যাক এই দুঃখের শৃঙ্খলটা আসলে শুরু হচ্ছে কোথা থেকে। এর একদম মূলে রয়েছে প্রতীত্ব সমুৎপাদ বা ডিপেন্ডেন্ট অরিজিনেশনের কনসেপ্টটা। সোজা কথায়, এই জগতে কোনো কিছুই একা একা বা স্বাধীনভাবে তৈরি হয় না। সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত, ইন্টারকানেক্টেড। সবকিছুরই সৃষ্টির পেছনে অন্য কোনো কারণ আছে। এটাই হলো বলতে পারেন এই পুরো সিস্টেমের কার্যকারণের মূল সূত্র বা ল অফ কজালিটি। আর এই 12টা লিঙ্ক, ওয়াও, এটা দারুণভাবে দেখাচ্ছে যে কিভাবে একটা ছোট্ট কোডিং এরর থেকে একটা ম্যাসিভ সিস্টেম ক্র্যাশ হতে পারে। এটা ঠিক যেন একটা ক্যাসকেডিং ফেলিয়ার, মানে শুরুটা হচ্ছে অজ্ঞতা বা ইগনোরেন্স দিয়ে, যেটা একটা ছোট কোডিং ভুলের মতো, আর তারপর একটার পর একটা ফল্টি প্রসেস, আর শেষমেশ পুরো সিস্টেমটা দুঃখে গিয়ে ক্র্যাশ করছে। তাহলে কোন মূল কারণ থেকে আমাদের অস্তিত্বের দুঃখেময় শৃঙ্খল শুরু হয়? ওকে, বাগের কারণটা তো বোঝা গেল, কিন্তু যে সিস্টেমে এই বাগটা চলছে সেই সিস্টেমটা নিজে কীরকম, মানে এই বাস্তবতার আর্কিটেকচারটা ঠিক কী? এই দর্শন অনুযায়ী রিয়ালিটি আসলে কী দিয়ে তৈরি? এখানেই আসছে ক্ষণিকবাদ বা ডকট্রিন অফ মোমেন্টেরিনেসের আইডিয়া। এ দর্শন বলছে বাস্তবতা বা রিয়ালিটি কোনো স্ট্যাটিক ফাইল বা ছবির মতো নয়। ভাবুন, এটা আসলে একটা হাই ফ্রেম রেট ভিডিও স্ট্রিম, যেখানে প্রত্যেকটা ফ্রেম, মানে প্রত্যেকটা মুহূর্ত, মিলিয়ে যাওয়ার সাথে সাথেই পরের মুহূর্তকে জন্ম দিচ্ছে। তার মানে আমাদের অস্তিত্ব কোনো স্থির বস্তু নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর এখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আসছে, আমাদের আমির ধারণা। সাধারণত আমরা কি ভাবি যে আমাদের ভেতরে একটা স্থায়ী আত্মা আছে, তাই না? এটা অনেকটা পুরনো দিনের মোনোলিথিক আর্কিটেকচারের মতো, যেখানে একটা সেন্ট্রাল মেইন ফাংশন সব কিছু কন্ট্রোল করছে। কিন্তু বৌদ্ধ দর্শন বলছে ঠিক তার উল্টো কথা, অনাত্মা বা নো সোল। এখানে আমি কোনো একটা জিনিস নয়, বরং এটা হলো অনেকগুলো ছোট ছোট ইন্টারডিপেন্ডেন্ট প্রসেসের একটা কালেকশন, ঠিক যেন একটা মডার্ন মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচার। তাহলে বৌদ্ধ দর্শন অনুযায়ী আমির ধারণা কি একটি স্থায়ী সত্তা, নাকি একটি চলমান প্রক্রিয়া? আচ্ছা, এত সব জটিল ব্যাপার তো বুঝলাম, কিন্তু এই সিস্টেমটাকে ভ্যালিডেট করব কিভাবে? এর জন্যেও টুলস আছে, যাকে বলা হয় প্রমাণ। এগুলোকে ভাবতে পারেন জ্ঞানের টুলকিট বা আমাদের ডেভেলপার টুলস। এগুলো দিয়েই আমরা সিস্টেম সম্পর্কে সঠিক জ্ঞান বা ভ্যালিড নলেজ পাই। আর বৌদ্ধ দর্শনে এরকম দুটো প্রধান টুল হলো প্রত্যক্ষ, মানে সরাসরি যা দেখছি বা অনুভব করছি, আর অনুমান বা ইনফারেন্স। এবার দেখুন, ঠিক যেমন একটা বড় ওপেন সোর্স প্রজেক্টের অনেকগুলো ফর্ক হয়, সেরকমই মূল বৌদ্ধ দর্শনও পরে বিভিন্ন স্কুলে বা শাখায় ভাগ হয়ে যায়। আর প্রত্যেকটা স্কুল বাস্তবতার এই সোর্স কোডকে নিজেদের মতো করে ইন্টারপ্রেট করেছে। তো চলুন এবার বৌদ্ধ দর্শনের এই 4টি প্রধান স্কুলের সাথে পরিচিত হওয়া যাক, আর দেখা যাক তারা বাস্তবতাকে কিভাবে 4 রকমভাবে ব্যাখ্যা করেছে। এই স্লাইডটা দেখুন, এক কথায় ব্রিলিয়ান্ট। এখানে 4টি জটিল স্কুলকে খুব সহজ টেক অ্যানালজি দিয়ে বোঝানো হয়েছে। প্রথমে বৈভাষিক স্কুল,
তাদের মতে আমরা রিয়ালিটিকে সরাসরি দেখি, মানে ডাইরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। এরপর সৌত্রান্তিক, তারা বলছে না, আমরা রিয়ালিটিকে একটা এপিআইয়ের মাধ্যমে বুঝি, মানে ইনডাইরেক্টলি। 3 নম্বরে যোগাচার, তাদের আইডিয়া আরও ইন্টারেস্টিং। তারা বলছে সবকিছুই আমাদের মনের সৃষ্টি, আমরা যেন একটা ভার্চুয়াল মেশিনে ভেতরে চলছি। আর শেষে মাধ্যমিক স্কুল, তাদের কনসেপ্ট হলো শূন্যতা, অনেকটা প্রোগ্রামিংয়ের নালের মতো, মানে কোনো জিনিসেরই নিজের থেকে কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এখনই 4টি স্কুলের নাম পরপর মনে রাখাটা একটু কঠিন হতে পারে, তাই না? এর জন্য একটা সহজ সূত্র আছে, মনে রাখুন, বৈজ্ঞানিক সৌজন্যে যোগ মাধ্যমে। এখানে বই মানে বৈভাষিক, সৌ মানে সৌত্রান্তিক, যোগ হল যোগাচার, আর মাধ্যম দিয়ে মাধ্যমিক। খুব সহজ। তাহলে বৌদ্ধ দর্শনের 4টি প্রধান স্কুলের নাম কি কি? তো আমরা অনেক প্রাচীন আর গভীর কিছু আইডিয়া নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো আজকের দিনে দাঁড়িয়ে এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? চলুন শেষ ভাগে আমরা এটাই দেখি যে এই জ্ঞান আমাদের নিজেদের মেন্টাল অপারেটিং সিস্টেমকে কিভাবে আপগ্রেড করতে সাহায্য করতে পারে। তাহলে মূল টেক অ্যাওয়েটা কি? দেখুন, এই পুরো দর্শনটা আসলে আমাদের একটা দারুণ মেন্টাল টুল কিট দেয়। যেমন 4 নোবেল ট্রুথস আমাদের একটা সিস্টেম্যাটিক প্রবলেম সলভিং অ্যাপ্রোচ শেখায়। ডিপেন্ডেন্ট অরিজিনেশন হলো সিস্টেমস থিঙ্কিংয়ের একেবারে কোর কনসেপ্ট। অনাত্মার আইডিয়াটা আজকের দিনে ডিস্ট্রিবিউটেড সিস্টেমস বা এআই কনসিয়াসনেসের মতো টপিকের সাথে সরাসরি কানেক্ট করে। আর ওই যে 4টি স্কুল, তারা আমাদের শেখায় যে কোনো একটা জটিল সিস্টেমকে বোঝার জন্য অনেকগুলো ভ্যালিড মডেল বা ফ্রেমওয়ার্ক থাকতে পারে। শেষ পর্যন্ত এটা শুধু একটা প্রাচীন দর্শন নয়, এটা হলো আমাদের জানার সবচেয়ে জটিল সিস্টেম, মানে আমাদের এই মনটাকে ডিবাগ করার একটা 2500 বছরের পুরনো গাইড। আর এর আর্কিটেকচারটাকে ঠিকমতো বুঝতে পারাই হলো একে আপগ্রেড করার প্রথম স্টেপ। আর ভাবুন, এই আইডিয়াগুলো শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই কাজে লাগে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ফিউচার টেকনোলজি নিয়েও যারা কাজ করছেন, তারাও কিন্তু চেতনা আর কার্যকারণের মতো এই একই মৌলিক প্রশ্নগুলোরই উত্তর খুঁজছেন। আজকের এই আলোচনাটা আমরা শেষ করব একটা গভীর প্রশ্ন দিয়ে। যদি আমাদের এই আমিটা কোনো স্থায়ী সত্তা না হয়, যদি এটা শুধু একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তাহলে আসল প্রশ্নটা হলো এই কোডটা চালাচ্ছে কে? এটা নিয়ে ভাবার জন্য রইল।